আসসালামু আলাইকুম। আমরা আজকে ত্রিকোণমিতির ক্লাস নিয়ে চলে আসলাম। আজকে আমরা ক্লাস করব ত্রিকোণমিতির উপরে। সবাই একটু ক্লাসে জয়েন করেন। এসএসসি 26 এবং এসএসসি 27 ব্যাচের জন্য আমাদের আজকের ক্লাসটি। সবাই একটু ক্লাসে জয়েন করেন, ক্লাসটা শেয়ার করে দেন যাতে সবাই আমাদের এই ক্লাসটি করতে পারে। ঠিক আছে? ঠিক আছে, আমরা ক্লাস লিংকটি দিয়ে দিলাম। আপনারাও একটু ক্লাস লিংকটা শেয়ার করে দিবেন। আপনাদের বন্ধুদেরকে কমেন্ট বক্সে মেনশন করে দিতে পারেন, তাহলে তারাও ক্লাসটা পেয়ে যাবে। আমার কথা ঠিকঠাক ভাবে শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। কথা ঠিকঠাক ভাবে শোনা যাচ্ছে কিনা এটা একটু জানাবেন। ওকে, আমার কথা ঠিকঠাক ভাবে শোনা যাচ্ছে কিনা এটা একটু জানান। ঠিক আছে, ঠিক আছে, আমরা ক্লাস শুরু করে দিব। আমরা আজকে করব হচ্ছে সাধারণ গণিত অর্থাৎ জেনারেল ম্যাথের চ্যাপ্টার 9 9 নম্বর অধ্যায় ত্রিকোণমিতি। ঠিক আছে, এই অধ্যায়টি আমাদের শর্ট সিলেবাসেও আছে, অর্থাৎ এসএসসি 26 ব্যাচ যারা তাদের শর্ট সিলেবাসেও আছে, এসএসসি 27 ব্যাচ যারা তাদের সিলেবাসেও আমাদের এই ত্রিকোণমিতির অধ্যায়টি রয়েছে। ঠিক আছে, এসএসসি 27 ব্যাচে তো ফুল সিলেবাসে পরীক্ষা হবে, তো এসএসসি 27 ব্যাচে তো থাকবেই, পাশাপাশি আমাদের যে এসএসসি 26 ব্যাচ আছে এই 26 ব্যাচের শর্ট সিলেবাসে এই অধ্যায়টি রয়েছে এবং এই অধ্যায় থেকে 100% একটি কোশ্চেন আমাদের আসবে। তো এই অধ্যায়টিকে যদি আমরা ভালোভাবে শিখতে পারি তাহলে আমরা দেখব যে এই অধ্যায় থেকে একটা কোশ্চেনের আমরা অ্যান্সার করে আসতে পারবো। 10 মার্কের একটা অ্যান্সার আমরা করে আসতে পারবো, কোশ্চেনের অ্যান্সার আমরা কিন্তু করে আসতে পারবো। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আমার কথা ঠিকঠাক ভাবে শোনা যাচ্ছে কিনা এবং ভিডিও ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে কিনা একটু জানান, কমেন্ট বক্সে জানান। হ্যাঁ, যারা জয়েন হয়েছেন তারা একটু জানাবেন যে আমার কথা ঠিকঠাক ভাবে শোনা যাচ্ছে কিনা এবং আমার ভিডিও ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে কিনা। ঠিক আছে, ওকে, আসেন আমাদের এইখানে ত্রিকোণমিতি, এই ত্রিকোণমিতি শব্দের অর্থ কি সেটা আমাদেরকে একটু জানতে হবে। হ্যাঁ, ত্রিকোণমিতি, ত্রি অর্থ হচ্ছে 3। ঠিক আছে, কোণ অর্থ তো কোণই, কোণ অর্থ কোণ। ঠিক আছে, আর মিতি শব্দের অর্থ হচ্ছে পরিমাপ। মিতি শব্দের অর্থ কি? মিতি শব্দের অর্থ হচ্ছে পরিমাপ। ত্রিকোণমিতি এইটার অর্থ হচ্ছে 3 কোণের পরিমাপ। ঠিক আছে, ত্রিকোণমিতি কি? ত্রিকোণমিতি হচ্ছে আমাদের 3 কোণের পরিমাপ। এখন 3টা কোণ কার হইতে পারে? আমরা জানি আমাদের ত্রিভুজ 3 রকমের আছে। সমকোণী ত্রিভুজ, তাই না? সমকোণী ত্রিভুজ আছে আমরা জানি। এই সমকোণী ত্রিভুজটা নিয়ে আমাদের এই ত্রিকোণমিতিতে কাজ রয়েছে। সমকোণী ত্রিভুজ নিয়ে আমাদের এই ত্রিকোণমিতিতে কাজ রয়েছে। ঠিক আছে, তো দেখেন সমকোণী ত্রিভুজ যদি আমরা একটা আঁকি, খেয়াল করেন সমকোণী ত্রিভুজ যদি আমরা একটা আঁকি তাহলে এই সমকোণী ত্রিভুজের 3টা কোণ রয়েছে। ঠিক আছে, এটা একটা কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ, 3টা কোণ রয়েছে। তো এই সমকোণী ত্রিভুজের একটা কোণ থাকে সমকোণ, একটা কোণ থাকে কি? সমকোণ। এক সমকোণ মানে 90 ডিগ্রি অর্থাৎ 90 ডিগ্রি। এক সমকোণ মানে কত ডিগ্রি? এক সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, ওকে, তো খেয়াল করেন এই সমকোণী ত্রিভুজের একটি কোণ থাকে হচ্ছে 90 ডিগ্রি। একটি কোণ কত ডিগ্রি থাকে? 90 ডিগ্রি থাকে। তা আমরা ধরে নিলাম এই কোণটা হচ্ছে সমকোণ এবং এটা হচ্ছে আমাদের কত ডিগ্রি? 90 ডিগ্রি। ঠিক আছে, এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তো মাথায় রাখবেন সমকোণী ত্রিভুজের বিপরীত যে বাহুটি থাকে অর্থাৎ এই বাহুটি হচ্ছে আমাদের অতিভুজ। অতিভুজ, ঠিক আছে, সমকোণী ত্রিভুজের অর্থাৎ সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে আমাদের কি? অতিভুজ। তাহলে এই কোণটা কত ডিগ্রি ভাইয়া? আমরা কেবলই শিখে আসলাম এক সমকোণ মানে 90 ডিগ্রি। এক সমকোণ মানে কত ডিগ্রি? এক সমকোণ মানে 90 ডিগ্রি। তাহলে এবার একটু খেয়াল করেন তো, এই কোণটাকে যদি আমি আলফা ধরি, এই কোণটাকে যদি আমি আলফা ধরি তাহলে আলফা কোণের, মনে রাখবেন আলফা কোণের বিপরীত যে বাহুটি থাকে সেইটা হচ্ছে আমাদের লম্ব। সেটা কি? সেটা হচ্ছে লম্ব। তাহলে আমরা যে কোনো একটাকে যদি কোণ ধরে নেই, এইটাকে যদি কোণ ধরি তাহলে এটা হবে লম্ব, যদি এইটাকে কোণ ধরে নেই তাহলে এইটা হবে লম্ব।
মনে রাখবেন কোণের বিপরীত বাহু হবে হচ্ছে আমাদের লম্ব। আমরা যে কোনো একটাকে কোণ ধরে নিব, ঠিক আছে? আমরা সাইন এ ধরবো, থেটা ধরবো, বিভিন্ন রকমের কোণ ধরবো। যেটাকে কোণ ধরে নিব তার বিপরীত বাহু হবে হচ্ছে লম্ব, ঠিক আছে? আর সাতের বাহু হয় হচ্ছে ভূমি। তাহলে এই বাহুটা আমাদের কি? এই বাহুটা হচ্ছে ভূমি। এই বাহুটা কি? এই বাহুটা হচ্ছে ভূমি। তাহলে এবার আসেন, আমরা যদি এই সেম ত্রিভুজটাই আমরা আঁকি, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এইটা আমাদের সমকোণ। আমরা বলছি সমকোণের বিপরীত বাহু কি হয়? সমকোণের বিপরীত বাহু অতিভুজ হয়। তাহলে এইটা আমাদের অতিভুজ হইল, এইটা আমাদের অতিভুজ হইল। আচ্ছা, এটা যদি অতিভুজ হয় তাহলে এইটাকে যদি আমি এখন থেটা কোণ ধরি, কি কোণ? থেটা কোণ ধরি, তাহলে থেটা কোণের বিপরীত বাহু কি হবে? থেটা কোণের বিপরীত বাহু হবে হচ্ছে লম্ব। মনে রাখবেন, যেটাকে আমরা কোণ ধরবো সেই কোণের বিপরীত বাহু কি হবে? সেই কোণের বিপরীত বাহু হবে হচ্ছে লম্ব। তাহলে এইটা হবে হচ্ছে আমাদের লম্ব। এটা কি? এটা হচ্ছে আমাদের লম্ব। আর থেটা কোণের সাথে যে বাহুটা থাকবে এখন সেটা হয়ে যাবে হচ্ছে ভূমি। এটা কি হবে? এটা হবে হচ্ছে ভূমি। তাহলে আমাদের কোনটা অতিভুজ, কোনটা লম্ব, কোনটা ভূমি, এই জিনিসটা বুঝতে পারলাম। এখন এটা নানা ভাবে আমাদের আসতে পারে, নানা রকম করে আমাদের আসতে পারে, ঠিক আছে? শুধু যে এটাই সমকোণ হবে তা না, সমকোণ কিন্তু চেঞ্জ হয়ে যাইতে পারে। আমরা যে কোনো কোণকে সমকোণ ধরতে পারি। যেমন একটু খেয়াল করেন, আমরা এখানে আরো একটি ত্রিভুজ আঁকাই, এখানে আমরা আরো একটি ত্রিভুজ আঁকাইছি। আমরা ধরলাম এই কোণটা সমকোণ, ধরলাম এই কোণটা সমকোণ, অর্থাৎ এই কোণটা হচ্ছে আমাদের কত ডিগ্রি? 90 ডিগ্রি। এই কোণটা কত ডিগ্রি? এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এখন আমরা বলছি সমকোণের যে বিপরীত বাহু থাকে সেইটাকে বলা হয় অতিভুজ। তাহলে এইটা হবে আমাদের অতিভুজ। এইটা কি হবে? এইটা হবে অতিভুজ। এবার এইটাকে যদি আমি আলফা কোণ ধরি, এইটাকে যদি এবার আলফা কোণ ধরি, তাহলে আলফা কোণের বিপরীত বাহু আমরা জানি কি হয়? আমরা জানি লম্ব হয়। তাহলে এইটা হবে লম্ব আর এইটা হবে ভূমি। তাহলে আমরা যদি অতিভুজ আর লম্ব বের করতে পারি, ভূমি অটোমেটিক আমাদের বের হয়ে আসবে। কেননা আমরা জানি যে সমকোণের বিপরীত বাহু অতিভুজ, যেটা আমরা হচ্ছে কোণ ধরে নিচ্ছি সেই কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। তাহলে অপরটা কি হবে? অপরটা আমাদের ভূমি হবে। একদম সিম্পল বিষয়, ঠিক আছে? একদম সিম্পল বিষয়। এবার আসেন, তাহলে আমরা অতিভুজ সম্পর্কে জানলাম, লম্ব সম্পর্কে জানলাম, ভূমি সম্পর্কে জানলাম যে কোণটা কিভাবে কোথায় বসে, তাই না? তাহলে আমাদের একটা সমকোণ থাকে আর আমরা যে কোনো একটা কোণ ধরে নেই, ঠিক আছে? সেই কোণ ধরলে পরে আমরা কি বের করতে পারি? লম্ব, ভূমি, অতিভুজ, এই জিনিসটা আমরা বের করে ফেলতে পারি। আচ্ছা, এবার লম্ব, ভূমি, অতিভুজ এইগুলো দিয়ে আমাদের কাজ কি? আমরা যদি দেখি ত্রিকোণমিতিতে কিছু ত্রিকোণমিতিক অনুপাত আছে, ত্রিকোণমিতিক কিছু অনুপাত আছে। আমরা যদি সেই দিকে যদি একটু আগাই তাহলে দেখেন, আমরা এটা মুছে দিচ্ছি, এটা একটু মুছে দেই, হ্যাঁ? ঠিক আছে, খেয়াল করেন। হাই হাই, ওকে, একটু খেয়াল করেন। ত্রিকোণমিতিক কিছু অনুপাত আছে, হ্যাঁ? ত্রিকোণমিতিক কিছু অনুপাত আছে। আমরা অনুপাত গুলো যদি লিখতে চাই, ওয়েট, আমরা অনুপাত গুলো যদি একটা একটা করে লিখি, দেখেন আমাদের ত্রিকোণমিতিক অনুপাত, হ্যাঁ? একটা হচ্ছে সাইন। এই সাইনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে SIN, ঠিক আছে? এরপর আছে আমাদের কোসাইন, হ্যাঁ? সাইনের হচ্ছে সহকারী রূপ কোসাইন, ঠিক আছে? কোসাইনের সংক্ষিপ্ত রূপ বলা হয় কস। কি বলা হয়? কস। এরপর আমাদের আছে হচ্ছে সেকেন্ড, ঠিক আছে? এটাকে সংক্ষেপে বলা হয় সেক। এরপর আমাদের আছে কোসেকেন্ড, এইটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে কসেক। এটার সংক্ষিপ্ত রূপ কি? এইটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে কোসেক। এরপর আমাদের আছে ট্যানজেন্ট, যেটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে আমাদের ট্যান। এরপর আমাদের আছে কোট্যানজেন্ট, যেটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে কট। এখন
সাইনের অনুপাতগুলো কিভাবে লিখবো, কসের অনুপাতগুলো কিভাবে লিখবো, সেকের অনুপাতগুলো কিভাবে লিখবো, কসেকের অনুপাত কিভাবে লিখবো, ট্যান কট এগুলোর অনুপাত কিভাবে লিখবো সেই জিনিসটা দিকে আমরা আগাবো। তাহলে সাইনের পূর্ণরূপ হচ্ছে SINE সাইন, কসের পূর্ণরূপ কোসাইন, সেকের পূর্ণরূপ সেকেন্ড, কসেকের পূর্ণরূপ কোসেকেন্ড, ট্যানের পূর্ণরূপ ট্যানজেন্ট, কটের পূর্ণরূপ কোট্যানজেন্ট। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদেরকে একটু জানতে হয়। ঠিক আছে, আচ্ছা আমরা মূলত কাজ করব সবসময় সাইন কস সেক কোসেক ট্যান কট এইগুলো নিয়ে কাজ করব সব সময়, অল টাইম আমরা দেখবো যে এইগুলা নিয়ে কাজ করতেছি। এখন এইগুলার কিছু অনুপাত আছে। আমরা যদি একটা সুন্দর করে সমকোণী ত্রিভুজ আঁকাই, আমরা যদি সুন্দর করে একটা সমকোণী ত্রিভুজ আঁকাই, একটু খেয়াল করেন, একটা সমকোণী ত্রিভুজ আঁকাই, ঠিক আছে, এই হচ্ছে সেই সমকোণী ত্রিভুজ। আমরা এইটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, এটাকে সি ধরলাম। এইটা যদি আমাদের সমকোণ হয়, বলেন সমকোণের বিপরীত বাহু কি হবে? অতিভুজ না? সমকোণের বিপরীত বাহু অতিভুজ। তাহলে এইটা আমাদের হবে হচ্ছে অতিভুজ। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা যদি আমাদের কোণ হয়, ধরলাম এটা আমাদের থিটা কোণ, এটা যদি কোণ হয়, কোণের বিপরীত বাহু কি হয়? কোণের বিপরীত বাহু হয় লম্ব। তাহলে এইটা আমাদের কি হবে? এইটা হবে হচ্ছে আমাদের লম্ব। আর এই যে নিচের যে অংশটা বাকি থাকলো, এইটা হচ্ছে আমাদের কি? এইটা হচ্ছে আমাদের ভূমি। ঠিক আছে, তাহলে লম্ব জানলাম, অতিভুজ জানলাম, ভূমি জানলাম। এবার খেয়াল করেন আমাদের সাইনের ক্ষেত্রে যে অনুপাতটা আসবে, সেই অনুপাতটা আসলে কি? অনুপাত মানে হচ্ছে আমাদের ভাগের রূপ, ভাগের রূপ। ঠিক আছে, ভাগের রূপে থাকবে। এখন সাইনের অনুপাত আমরা কিভাবে বের করব? আমাদের একটা শর্টকাট কিছু ছন্দ আছে, শর্টকাট কিছু ছন্দ আছে, যে ছন্দ দিয়ে আমরা সাইনের অনুপাতটাকে মনে রাখতে পারি। কিভাবে দেখেন, খেয়াল করেন, আমরা যদি বলি সাগরে, সাগরে লবণ অতি, সাগরে লবণ অতি। সাগর বলতে বোঝাচ্ছি সাইনকে। কাকে বোঝাচ্ছি? সাইনকে। এখন আমরা এখানে কোণ কাকে নিয়েছি? থিটাকে নিয়েছি না? আমরা যাকে কোণ নিব ওই সাইনের সাথে সেই কোণটা বসে যাবে। এখানে যেহেতু থিটা কোণ নিয়েছি, তাহলে আমাদের সাইনের সাথে থিটা বসে যাবে। আমরা ওইখানে যদি আলফা কোণ নিতাম, তাহলে সাইনের সাথে আলফা বসে যেত। আমরা যদি এখানে বিটা কোণ নিতাম, সাইনের সাথে বিটা বসে যেত। অর্থাৎ আমরা এখানে যে কোণ নিব, এখানে সাইনের সাথে সে এসে বসে যাবে। ঠিক আছে, এবার সাইন থিটা ইকুয়াল টু কি লেখা যায় দেখেন, আমি লিখলাম লম্ব বাই অতিভুজ। এখন বলতে পারেন যে এইটা কিভাবে মনে রাখবো? দেখেন আমি লিখেই দিয়েছি সাগরে লবণ অতি। সাগরে মানে সাইন, সাগর দ্বারা কাকে বোঝাচ্ছি? সাইনকে বোঝাচ্ছি। লবণ দ্বারা এই যে ল থেকে লম্ব, লবণ থেকে লম্ব, আর অতিভুজ থেকে ওই যে অতি। ঠিক আছে, অতি থেকে এই যে অতিভুজ। তাহলে দেখেন আমাদের সিরিয়াল ওয়াইজ সাগরে লবণ অতি, তার মানে সাইন থিটাই লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, ল থেকে লম্ব, অতি থেকে অতিভুজ। ঠিক আছে, আচ্ছা সাইন থিটা যদি কেউ পারে, তাহলে কসেক থিটা সে পারবে। কেন পারবে? কেননা কসেক থিটা তো তার উল্টা, অর্থাৎ সাইন থিটার উল্টাটা হচ্ছে কসেক থিটা, অর্থাৎ অতিভুজ বাই লম্ব। অতিভুজ বাই কি? অতিভুজ বাই হচ্ছে লম্ব। তাহলে সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, কসেক থিটা হচ্ছে আমাদের অতিভুজ বাই লম্ব। ঠিক আছে, ওকে। ঠিক আছে, দেখি কারা ক্লাস করতেছে। ওকে, এইবার আসেন আমরা একটা জিনিস একটু লিখে দেই, খেয়াল করেন। আমরা এটা তাহলে গেল, এরপর আরেকটা ছন্দ লেখেন। এটা একটা ছন্দ দিয়ে আমরা শিখলাম। এরপর আরো একটা ছন্দ লেখেন, সেটা হচ্ছে কবরে, কবরে ভূত অনেক, কবরে ভূত অনেক। তাহলে কবর থেকে কস, তাহলে কস থিটা ইকুয়াল টু, কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ।
ভূমি বাই কি, ভূমি বাই অতিভুজ। তাহলে cos থিটা মানে কি, cos থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। cos থিটা মানে কি, cos থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে এইবার খেয়াল করেন আমাদের cos এর উল্টা কি, sin এর উল্টা cosec, cos এর উল্টা sec, sec থিটা ইকুয়াল টু, তাহলে উল্টা হলে পরে কি হবে বলেন তো, এখানে যদি লম্ব বাই অতিভুজ হয় তাহলে এখানে উল্টায় দিয়ে আমরা লিখছিলাম অতিভুজ বাই লম্ব, তাহলে cos থিটা ইকুয়াল টু লিখছি ভূমি বাই অতিভুজ, তাহলে উল্টায় দিলে কি হবে বলেন তো, অতিভুজ বাই ভূমি না। তাহলে আমাদের উপরে যাবে অতিভুজ, নিচে আসবে ভূমি, নিচে কি আসবে ভূমি, গেল। এরপর আসেন আমরা আরেকটা লিখি সূত্র, সেটা হচ্ছে টেরা লম্বা ভূত, এটা আমাদের ছন্দ, ঠিক আছে। টেরা লম্বা ভূত, টেরা থেকে ট্যান থিটা, টেরা থেকে কি থিটা, ট্যান থিটা ইকুয়াল টু লম্বা মানে লম্ব, আর ভূতের ভূ থেকে লেখা যায় ভূমি, ঠিক আছে। কবরের ক থেকে লিখছিলাম cos, ভূ থেকে লিখছিলাম ভূমি, অ থেকে লিখছিলাম অতিভুজ, ঠিক আছে। আচ্ছা, টেরা লম্বা ভূত থেকে কি লিখলাম, টেরা থেকে লিখলাম ট্যান থিটা, লম্বা থেকে লম্ব আর ভূত থেকে ভূমি। ট্যান থিটা মানে যদি লম্ব বাই ভূমি হয় তাহলে cot থিটা ইকুয়াল টু কি হবে বলেন তো, ভূমি বাই লম্ব না, ভূমি বাই লম্ব না, ভূমি বাই লম্ব হবে না। ট্যান থিটা ইকুয়াল টু যদি লম্ব বাই ভূমি হয়, cot থিটা ইকুয়াল টু কি হবে, ভূমি বাই লম্ব। তাহলে এই হচ্ছে আমাদের কিছু সূত্র, এইগুলো আমাদেরকে মনে রাখতে হয়। এখন খেয়াল করেন, এখন একটু খেয়াল করেন, sin থিটা মানে কি লিখছিলাম, লম্ব বাই অতিভুজ লিখি নাই, লম্ব বাই অতিভুজ লিখি নাই। এখন দেখেন এই চিত্রের লম্ব কোনটা, এ বি, এই বাহুটা লম্ব না, এই চিত্রটা মুছে দেই, হ্যাঁ একটা চিত্র রাখি। আচ্ছা এ বি এটা কি লম্ব না, তাহলে আমরা লম্বের জায়গায় লিখতে পারি না এ বি বাই অতিভুজ কোনটা দেখেন তো, এ সি, এ সি বাহুটা কি অতিভুজ না, তাহলে এ বি বাই এ সি, এইটা হচ্ছে আমাদের কি, এইটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। আমাদের মাঝে মধ্যে এই রকমের কি বাহু নিয়ে কাজ করতে হতে পারে, বাহুগুলাকে দিয়ে প্রকাশ করতে হতে পারে। অঙ্কের মধ্যে কি আমরা লম্ব বাই অতিভুজ লিখবো না, এরকম আমরা বাহু নিয়ে কাজ করব। এ বি বাহুটা হচ্ছে লম্ব, এসি বাহুটা হচ্ছে অতিভুজ, তাই আমরা দেখলাম এ বি বাই এসি। তাহলে এইখানে কি হবে বলেন তো, উল্টা না, এসি বাই এ বি। এবার দেখেন এখানে কি ছিল, কবরে ভূত অনেক, cos থিটা মানে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কোনটা দেখেন তো, বিসি না, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বিসি বাই অতিভুজ কোনটা, এসি, বিসি বাই এসি। তাহলে sec থিটা কি উল্টা, অতিভুজ বাই ভূমি ছিল, তাহলে উল্টায় দেন এসি বাই বিসি, এসি বাই বিসি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কি sec থিটা। এরপরে টেরা লম্বা ভূত, ট্যান থিটা মানে ছিল লম্ব বাই ভূমি, লম্ব কোনটা, এবি না, লম্ব হচ্ছে এবি, তাই লিখলাম এবি। ভূমি কোনটা, বিসি না, বিসি, তাহলে এবি বাই বিসি। তাহলে cot থিটা কি হবে, উল্টা না, ট্যানের উল্টা না, এখানে ছিল লম্ব বাই ভূমি, এখানে ভূমি বাই লম্ব, তাহলে উল্টায় দেন জাস্ট বিসি বাই এবি। দেখেন আমরা যদি এই তিনটা ছন্দ মনে রাখতে পারি তাহলে কিন্তু আমরা অটোমেটিক্যালি সবগুলাই করতে পারবো, তাই না, সবগুলা ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রগুলা লিখতে পারবো, ঠিক আছে। আচ্ছা এখন আমাদের কাজ কিন্তু শেষ হয়নি, কাজ কিন্তু আমাদের শেষ হয়নি, আমাদের এখানে আরো দুটি সূত্র আছে। আমরা tan থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। এখন মাথার মধ্যে বাড়িয়ে দিচ্ছে কি ব্যাপার, কিভাবে sin থিটা ডিভাইডেড বাই cos থিটা এই সূত্রটা লিখতে পারি, প্রমাণ করে দেখতে হবে না যে কিভাবে আমরা sin থিটা বাই cos থিটা লিখতে পারি। চলেন প্রমাণ করে দেখা যাক, প্রমাণ করে দেখা যাক যে tan থিটা ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা কিভাবে দেখা যায়। চলেন sin থিটা মানে কি বলেন তো, sin থিটা মানে লম্ব বাই অতিভুজ, তাহলে sin থিটার জায়গায় লম্ব ডিভাইডেড বাই অতিভুজ লিখে ফেলেন।
লম্ব ডিভাইডেড বাই অতিভুজ লিখে ফেলেন। লিখছেন? নিচে কি আছে? cos θ না? cos θ মানে কি? cos θ মানে ভূমি বাই অতিভুজ। তাহলে এইখানটায় ভূমি বাই অতিভুজ লিখে ফেলেন। ভূমি বাই অতিভুজ লিখে ফেলেন। এইবার আমরা জানি যে নিচে যেটা থাকে সেটা যদি ভাগ অবস্থায়, নিচে যদি ভাগ অবস্থায় থাকে তাহলে সেটাকে আমরা গুণ অবস্থায় নিয়ে গিয়ে উল্টাই দিতে পারি। তাহলে আগে লেখেন লম্ব বাই অতিভুজ। অতিভুজ, এবার নিচে যেটা আছে সেটাকে গুণ অবস্থায় নিয়ে যাব এবং এই জিনিসটাকে উল্টাই দেব। গুণ অবস্থায় নিয়ে গেলে কি যায়? উল্টে যায়। তাহলে কি হইলো? অতিভুজ বাই ভূমি হইলো। কি হইলো? অতিভুজ বাই ভূমি হইলো। এবার দেখেন উপরের অতিভুজ নিচের অতিভুজ কাটা, থাকে কি? লম্ব বাই ভূমি। আর লম্ব বাই ভূমি মানে কি দেখেন তো, tan θ মানে কি? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বাই ভূমি মানে কি? tan θ। দেখছেন? তাহলে আমরা tan θ কি sin θ বাই cos θ বলতে পারি না? sin θ বাই cos θ বলতে পারি না? বলতে পারি। আর tan θ মানে sin θ বাই cos θ হইলে cot θ মানে কি হবে? cot θ মানে কি হবে বলেন তো এবার? tan θ মানে sin θ বাই cos θ হইলে cot θ ইকুয়াল টু কি হবে বলেন? cot θ ইকুয়াল টু কি হবে? এটা যদি sin বাই cos হয়, দেখেন tan মানে লম্ব বাই ভূমি ছিল, cot মানে ভূমি বাই লম্ব, উল্টা না? tan θ মানে এখানে যদি sin বাই cos হয় তাহলে এখানে cot মানে কি হবে? cos θ বাই sin θ না? cos θ বাই sin θ। বোঝা গেল? এই হচ্ছে আমাদের যাবতীয় সূত্র। এই হচ্ছে আমাদের কি? যাবতীয় সূত্র। ঠিক আছে? আরো আছে সূত্র, আরো আছে। ঠিক আছে? আচ্ছা, cot θ সমান ভূমি বাই লম্ব, আর এখানে cot θ সমান cos θ বাই sin θ। বোঝা গেছে? আচ্ছা, cot θ কি জাস্ট উল্টা প্রমাণ হবে। হ্যাঁ, একই রকম হবে, জাস্ট উল্টা প্রমাণ হবে। এখানে আগে লিখছিলাম লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, আর cot θ এর বেলায় কি হবে? ভূমি বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ এখানে থাকবে আর অতিভুজ বাই লম্ব হয়ে যাবে। ঠিক আছে? অতিভুজ কাটা ভূমি বাই লম্ব, তার মানে কি? cot θ। ঠিক আছে? ওই জিনিসটা জাস্ট উল্টা। এইটা আপনারা বাছাই করবেন। ঠিক আছে? আচ্ছা, এটা কোথায় করবেন? এটা বাছাই করবেন। আমাদের এইখানে দুইটা সাবজেক্টের ক্লাস হবে। পরীক্ষার আগে সব সাবজেক্টের ক্লাস হবে। কিন্তু এখন আমাদের দুইটা সাবজেক্টের ক্লাস হবে। একটা হচ্ছে ম্যাথ, আর একটা হচ্ছে আমাদের ম্যাথ আর ফিজিক্স। ঠিক আছে? ম্যাথ মানেই হচ্ছে ম্যাথের সাথেই আমাদের থাকে হায়ার ম্যাথ। হ্যাঁ, ম্যাথের সাথেই থাকে হচ্ছে আমাদের হায়ার ম্যাথ। বোঝা গেল? ম্যাথ মানে ম্যাথের সাথে আমাদের হায়ার ম্যাথ ক্লাস হবে। আরেকটা ক্লাস হবে, সেটা হচ্ছে ফিজিক্স। ঠিক আছে? ওকে, এই দুইটা সাবজেক্টে আমাদের ক্লাস হবে। ম্যাথ, এই জেনারেল ম্যাথ, এই ম্যাথটা সবার আছে। তাই না? জেনারেল ম্যাথ সায়েন্সের আছে, কমার্সের আছে, আর্টসের আছে। তো আমাদের এই যে ম্যাথের যে কোর্স, আমাদের একটা কোর্স আছে, মানে কোর্স রানিং করতেছি। সেই কোর্স ফি হচ্ছে আমাদের এসএসসি 26 ব্যাচ যারা আছে, এসএসসি 26 ব্যাচ, তাদের জন্য ম্যাথের কোর্স হচ্ছে 700 টাকা। এখানে সম্পূর্ণ কমপ্লিট করা হবে। তবে আমাদের যারা ফ্রি ক্লাসগুলো করবে শুধুমাত্র তারা অফারে পাবে হচ্ছে 500 টাকায়, জাস্ট অফারে। ঠিক আছে? অফারে তারা পাবে জাস্ট কি 500 টাকা, যারা ফ্রি ক্লাস করবে। অন্তত যারা ফ্রি ক্লাসগুলো করবে শুধুমাত্র তারাই 700 টাকার এই কোর্সটা 500 টাকায় পাবে। অন্যরা 700 টাকা দিয়ে আমাদের এই কোর্সটা কিনতে হবে, যেখানে আমাদের ম্যাথের শর্ট সিলেবাসে এসএসসি 26 ব্যাচের কথা বলতেছি। ঠিক আছে? ম্যাথের শর্ট সিলেবাসের যতগুলো অধ্যায় আছে, ঠিক আছে, আমি যদি জানি, আমি যে কটা জানি 1 2 3, তারপরে 9, তারপরে হচ্ছে আমাদের সম্ভবত 13 আছে,
16 আছে, 17 আছে। তো এরকম আমাদের কয়েকটা অধ্যায় আছে। এই অধ্যায়গুলো আমরা 11 অধ্যায় আছে, ঠিক আছে। তো এই অধ্যায়গুলো আমরা মাত্র 700 টাকায় শেষ করব। যারা ক্লাস করবে, ফ্রি ক্লাসগুলো করবে, তারা 500 টাকায় পেয়ে যাবে, ঠিক আছে। যাদের ম্যাথে একান্তই দুর্বল, অনেকই সমস্যা, ম্যাথ কিছুই পারি না, এমন অবস্থায় যারা আছে, আমার মনে হয় যে এই কোর্সটা তাদের জন্য বেস্ট হবে, ঠিক আছে। এই কোর্সটা তাদের জন্য বেস্ট হবে, কেননা এইখানে আমরা বইয়ের ম্যাথ সহ এসএসসি টেস্ট পেপারে যে ম্যাথগুলো আসে বা টেস্ট কলেজে স্কুলের যে ম্যাথগুলো আসে, সেই ম্যাথগুলো আমরা সলভ করাবো। প্লাস বোর্ড পরীক্ষায়, হ্যাঁ, এসএসসি 26 ব্যাচের ক্ষেত্রে বলাই যায় বোর্ড পরীক্ষায় 100% কমন উপযোগী সাজেশন থাকবে। কেননা এসএসসি 26 ব্যাচের একটা হচ্ছে সুবিধা হচ্ছে তাদের শর্ট সিলেবাস, তাদের কোথা থেকে প্রশ্ন হবে এই রকমের কিছু স্পেশাল টপিক রয়েছে, যে টপিকগুলো আমরা জানি, এবং সেই টপিকগুলো জাস্ট পড়লেই আমাদেরকে এসএসসি পরীক্ষায় কমন চলে আসবে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে ট্রিক্স, ঠিক আছে। এই ট্রিক্সগুলো একমাত্র কোর্সেই দেওয়া হবে, এবং এইগুলা কোর্স ব্যতীত অন্য কোথাও পাওয়া যাবে না, ওকে, ঠিক আছে। আসেন তাহলে আমাদের হচ্ছে এসএসসি 26-এর গেল এটা। আমাদের এসএসসি 27-এর জন্য কোর্স ফি রাখা হয়েছে হচ্ছে 1200 টাকা, হ্যাঁ, 1200 টাকা, যেটা আমাদের অফারে চলবে 1000 টাকা। কেননা ওদের কোর্সটা অনেক লং, প্রায় সবগুলো অধ্যায় আমাদেরকে কমপ্লিট করে দিতে হবে, সেজন্য এই কোর্স ফিটা একটু বেশি। এসএসসি 27-এর ক্ষেত্রে কোর্স ফিটা একটু বেশি, 26-এর ক্ষেত্রে আমাদের কোর্স ফিটা কম, ঠিক আছে। 26-এর ক্ষেত্রে কোর্স ফিটা 500, হ্যাঁ, কেন 26-এ টাইমও খুব কম, সামনে প্রি টেস্ট পরীক্ষা রয়েছে। আমার মনে হয় যে ম্যাথে, আর আমাদের কিন্তু বলে দিয়েছে যে যারা এবার টেস্ট পরীক্ষায় ফেল করবে তাদের কিন্তু আর আমাদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না। এটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা কড়া নির্দেশ দেওয়া হয়েছে। তো স্কুলগুলো কিন্তু এগুলা খুব ভালোভাবে এখন থেকে মেনটেন করবে। স্কুল যেহেতু এগুলো ভালোভাবে মেনটেন করবে, তাহলে আমাদের টেস্ট পরীক্ষা ম্যাথে যেভাবেই হোক আমাদের প্লাস নিয়ে আসতে হবে। পাস করার চিন্তা অনেকে টানাটানি করতেছে, যারা পাস নিয়ে টানাটানি আছে তারা যদি, আমার মনে হয় যে এখনো ক্লাসগুলো শুরু করে বা কোর্সগুলো যদি করা শুরু করে, আমার মনে হয় যে তারা এ প্লাস নিয়ে আসতে পারবে। কারণ ম্যাথে খুব সহজে এ প্লাস নিয়ে আসা যায়, কয়েকটা অধ্যায় পড়লে এ প্লাস নিয়ে আসা সম্ভব, ঠিক আছে। এবং ম্যাথে 100-এ 100 পাওয়া সম্ভব, এসএসসিতে 100-এ 100 পাওয়া সম্ভব, ঠিক আছে। তো এইগুলা জাস্ট বলবো যে একটু যদি পড়া যায়, একটু কষ্ট করে যদি পড়া যায়, আমার মনে হয় যে পারা যাবে, ঠিক আছে। এখন অনেকটা টাইম আছে, আমার মনে হয় সামনের মাসে গিয়ে পরীক্ষা, প্রি টেস্ট পরীক্ষা অনেকের, তারপরে টেস্ট পরীক্ষা চলে আসবে, এরপরে এসএসসি। তাহলে আমাদের কিন্তু টাইম বেশি নাই, বাট এই যতটুকু টাইম আছে এই টাইমের মধ্যে কিন্তু শেষ করা পসিবল। সো এখন থেকে যারা সিরিয়াস তারা আমার মনে হয় যে কোর্স করা শুরু করবে, আর যারা সিরিয়াস না তারা ওই যে আমরা বলি যে 24 ব্যাচ 25 ব্যাচে সবচেয়ে বেশি ফেল কোথায়? গণিতে, ম্যাথে। কেন ফেল? কেননা এই যে সিরিয়াস না, স্টুডেন্টরা সিরিয়াস না, গণিতের প্রতি সিরিয়াস না, ফলে এই যে ম্যাথে ফেল করতেছে। হ্যাঁ, ম্যাথটাকে যদি তারা গুরুত্ব দেয়, আমার মনে হয় যে গণিতে 100 নিয়ে আসা সম্ভব 100% স্টুডেন্টের, যদি তারা একটু পড়াশোনা করে। এই রকমের মেধাবী স্টুডেন্টসই আমাদের বাংলাদেশে সবাই রয়েছে, বাট আমরা পড়াশোনা করি না, সারাদিন ঘুরে বেড়াই এবং চিন্তা করি এসএসসিতে অটোমেটিক আমরা কি 100 পেয়ে যাবো। আসলে এসএসসি পরীক্ষার প্রশ্ন স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন হওয়া শুরু করেছে, এবং এই প্রশ্ন বুঝে অ্যান্সার করতে গেলে আপনাকে অবশ্যই পড়তে হবে না পরে পরীক্ষার হলে বসলে পরে এই প্রশ্নের অ্যান্সার করা সম্ভব না, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন, এটা গেল আমাদের হচ্ছে কিছু সূত্র। এবার আসলে আমাদের আরো কিছু সূত্র রয়েছে, আমরা সেইগুলো সম্পর্কে একটু জানবো। আমরা এখান থেকে একটু মুছে দিচ্ছি, ঠিক আছে, ওকে। খেয়াল করেন, আমরা সাইন থিটা ইকুয়াল টু লিখলাম লম্ব বাই অতিভুজ, তাই না? তাহলে দেখেন আমরা সাইন থিটা ইকুয়াল টু আরেকটা জিনিস লিখতে পারি, সাইন থিটা ইকুয়াল টু লিখতে পারি 1 বাই cosec থিটা, 1 বাই cosec থিটা। তাহলে sin থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? sin থিটা ইকুয়াল টু লিখতে পারি 1 বাই cosec থিটা, ঠিক আছে। এখন এই 1 বাই cosec থিটা মানে কি, কিভাবে আসলো এটা, কিভাবে এই 1 বাই cosec থিটা আসলো, ঠিক আছে, এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। এই জিনিসটা আমাদেরকে জানতে হবে যে sin থিটা ইকুয়াল টু 1 বাই cosec থিটা, এটা আমরা কিভাবে পেলাম। দেখেন sin থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 বাই cosec থিটা না,
cosec থিটা মানে কি ছিল, অতিভুজ বাই লম্ব, তাহলে 1 বাই অতিভুজ বাই লম্ব। তাহলে এখান থেকে দেখেন নিচে অতিভুজ বাই লম্ব, নিচে সবার নিচে যেটা থাকে সেটা উল্টায় গিয়ে উপরে চলে যায়, তাহলে আমাদের 1 গুণন লম্ব বাই অতিভুজ, তাহলে লেখাই যায় লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন থিটা মানে কি দেখেন তো, লম্ব বাই অতিভুজ ছিল না, তাহলে 1 বাই cosec থিটা ইকুয়াল টু 1 বাই cosec থিটা ইকুয়াল টু সাইন থিটা লেখা যায় না, লেখা যায়। বোঝা গেল? দেখেন সাইন থিটা ইকুয়াল টু 1 বাই cosec থিটা ছিল, cosec থিটা মানে অতিভুজ বাই লম্ব, লম্বটা উল্টায় সামনে চলে গেল লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজই তো সাইন থিটা, তাহলে আমরা সাইন থিটা ইকুয়াল টু 1 বাই cosec থিটা লিখতে পারি। এইবার আসেন, তাহলে আমাদের সবগুলোই আমাদের এখন সহজ হয়ে গেছে। তাহলে দেখেন আমরা cosec থিটা ইকুয়াল টু কি লিখতে পারি, cosec থিটা ইকুয়াল টু লিখতে পারি 1 বাই sin থিটা, 1 বাই sin থিটা। এরপরে দেখেন cos থিটা ইকুয়াল টু কি লিখতে পারি, cos থিটা ইকুয়াল টু লিখতে পারি 1 বাই sec থিটা, 1 বাই sec থিটা। sec থিটা ইকুয়াল টু লিখতে পারি 1 বাই cos থিটা, 1 বাই cos থিটা। আর tan থিটা ইকুয়াল টু লিখতে পারি, tan থিটা ইকুয়াল টু লিখতে পারি 1 বাই cot থিটা, আর cot থিটা ইকুয়াল টু লিখতে পারি 1 বাই tan থিটা, 1 বাই tan থিটা। তাহলে এইগুলো হচ্ছে আমাদের সূত্র, ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের সূত্র, এগুলো আমাদের কাজে লাগে। এরপর আমাদের একটা উপপাদ্য আছে, পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য, ঠিক আছে। তো পিথাগোরাসের উপপাদ্য আমাদের শিখতে হবে, ঠিক আছে। পিথাগোরাস সাহেব একটা উপপাদ্য দিয়েছেন, আমরা জাস্ট এটা একটু মুখস্থ রাখবো। এখন আমরা এইটার প্রমাণে আর যাচ্ছি না, প্রমাণে গেলে পর আমাদের ক্লাসটা অনেকটা লং হয়ে যাবে, আমরা অঙ্ক করতে পারবো না। আমরা চাচ্ছি অল্প কয়েকটা একটু অঙ্ক করতে, ঠিক আছে, দু একটা একটু অঙ্ক করাই দিতে। সেজন্য আমরা এই ক্লাসটাকে লং না করার জন্য আমরা পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণে যাব না, আমরা জাস্ট কি শিখাবো, আমরা জাস্ট হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যটা একটু শিখাই দিব যে উপপাদ্যটা কি ছিল। হ্যাঁ, আচ্ছা খেয়াল করেন, একটু খেয়াল করেন। হ্যাঁ, আমরা এই সমকোণী ত্রিভুজ নিয়েছিলাম, সেই সমকোণী ত্রিভুজে যদি ধরেন লম্বের মান দেওয়া আছে, ভূমির মান দেওয়া আছে, বাট অতিভুজের মান আমরা জানি না, তখন পিথাগোরাস সাহেব তার উপপাদ্য মতে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী উপপাদ্য কি, উপপাদ্যটা হচ্ছে অতিভুজের উপরে স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমাদের মান বের করতে হবে অতিভুজের, তাহলে অতিভুজের মাথার উপরে কি আছে, স্কয়ার আছে না, তাহলে অতিভুজের মান বের করতে চাইলে পরে আমরা কি করব, ওই স্কয়ারটাকে ওই পাশে পাঠিয়ে দেব। আমরা জানি স্কয়ারটাকে এই পাশে পাঠিয়ে দিলে, ইকুয়ালের এই পাশে পাঠিয়ে দিলে সেটা রুট হয়ে যায়, কি হয়ে যায়, রুট হয়ে যায়। তাহলে রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। এখন আমরা এভাবে অতিভুজের মান বের করলাম। আমাদের যদি লম্ব আর অতিভুজের মান দেওয়া থাকে, ভূমির মান বের করতে বলে, তাহলে সেক্ষেত্রে সূত্র হচ্ছে ভূমি ইকুয়াল টু রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। আবার আমাদের যদি লম্বের মান বের করতে বলে, অতিভুজ আর ভূমির মান দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে সূত্র হবে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। অতিভুজকে সংক্ষিপ্ত রূপে লিখলাম। হ্যাঁ, অতি স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। এই কয়টা জিনিস আমাদেরকে জানতে হবে। এতক্ষণ যা করিয়েছি, এইটা যদি কোনো স্টুডেন্টের খাতায়, ত্রিকোণমিতির নোট খাতায় যদি তার প্রথমে এই কয়টা পেজে যদি এই জিনিসগুলো থাকে, এই সূত্রগুলো থাকে, তার জন্য 9.1 এর সবগুলো অঙ্ক ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, কারণ এই সূত্রগুলোতেই আমাদের 9.1 শেষ করা হয়েছে।
ঠিক আছে, 9.1 এ জাস্ট এই কয়টা সূত্র, 9.2 এই সূত্রগুলো কাজে লাগবে। তবে 9.2 আমাদের এক্সট্রা কয়েকটা জিনিস আমাদেরকে শিখতে হবে, সেই জিনিসগুলো আমরা শিখাবো। 9.1 এর জন্য এই কয়টা সূত্র পড়লে এনাফ, এবং ত্রিকোণমিতির আজীবনে এই সকল সূত্র আমাদের কাজে লাগবে। আজীবনে যত রকমের ত্রিকোণমিতির অঙ্ক করব, এই সূত্রগুলাই মুখ্য সূত্র, প্রধান সূত্র। ঠিক আছে, আচ্ছা, আশা করি সূত্রগুলো তোলা হয়েছে। আমরা এবার কয়েকটা অঙ্কতে যাব। ঠিক আছে, আমরা এবার কয়েকটা অঙ্কতে যাব। সবাই একটু অঙ্কগুলো একটু ভালোভাবে খেয়াল করবেন। ঠিক আছে, ওকে, আমরা এবার কয়েকটা অঙ্কতে যাব। ঠিক আছে, আমরা একটা অঙ্ক করাবো, একটা অঙ্ক বাড়ির কাজ দিব। হ্যাঁ, একটা অঙ্ক করাবো, একটা অঙ্ক বাড়ির কাজ দিব। আচ্ছা, আসেন আমরা আচ্ছা দুইটাই করে, এখন আপাতত দুইটাই করে। আমরা ফার্স্ট করব হচ্ছে উদাহরণ নম্বর 3। আপনাদের বইয়ে সম্ভবত পেজ নাম্বার 179, মিলবে কিনা জানি না, পেজ 179 পেজের উদাহরণ নাম্বার 3 দেখেন, একদম নিচে উদাহরণ 3 লেখা আছে। আমরা এই অঙ্কটি ফার্স্টে করব, এরপরে আমরা চলে যাব হচ্ছে বইয়ের 2 নম্বর অঙ্কে। হ্যাঁ, ঠিক আছে, আমরা এই জিনিসগুলো একটু মুছে দেওয়ার চেষ্টা করি অল্প অল্প করে। এক সাইড থেকে আমরা একটু মুছে দিলে আমাদের জন্য লাভ হবে। আচ্ছা, আমাদের এতটুকু জায়গায় হবে। খেয়াল করেন, আমরা আজকে হচ্ছে রুম শিফট করছি। হ্যাঁ, যার কারণে এখনো সবকিছু রেডি করে উঠতে পারি নাই। জাস্ট মানে সন্ধ্যার সময় আমরা বোর্ডটা লাগাইছি, রাত 9টায় এসে ক্লাস নিচ্ছে, এই আর কি। হ্যাঁ, মানে রুমের এখনো হচ্ছে আমরা পূর্ণাঙ্গ কাজ করে উঠতে পারি নাই, তার মধ্যে আমরা হচ্ছে ক্লাস নেওয়া শুরু করে দিছি। ঠিক আছে, মানে জাস্ট আপনাদের তাড়াহুড়া ক্লাস নিব কিনা এই জিনিসটাকে ঢুকতেই আমরা আজকে ক্লাসটা নিয়ে আসলাম। হ্যাঁ, মানে আমরা হচ্ছে এক রুম থেকে আরেক রুমে হচ্ছে শিফট হয়েছে, এই জন্য আমরা হচ্ছে রুমটাকে শিফট করতে গিয়ে আমাদের হচ্ছে আর কি সবকিছু রেডি করা না। হ্যাঁ, রেডি করতে একটু টাইম লাগতেছিল, এবং আমাদের মাইক্রোফোনের আওয়াজটাও আশা করতেছি এখন ঠিক আছে। যদি একটু আস্তে শোনা যায় আমরা এটাও ঠিক করে ফেলবো। গত আমরা এর আগে একটা ক্লাস নিয়েছি। হ্যাঁ, যার কারণে এখন ওকে, এর আগে একটা ক্লাস নিয়েছি, সেখানে মাইক্রোফোনের আওয়াজ নিয়ে একটু সমস্যা হচ্ছিল, এখন ঠিক আছে। ঠিক আছে, তো এই যে সমস্যাগুলো চলবে, আবার সমস্যা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তো এগুলা আমাদেরকে একটু টাইম দিতে হবে, আমরা সবকিছু ঠিকঠাক করে ফেলবো। আমাদের কালকে থেকে অফলাইনে তো ক্লাস চলে, আমরা অফলাইনে এখানে ক্লাস নিচ্ছি। ঠিক আছে, তো সব ক্লাসে আমাদের এখানে চলবে। একটা সমস্যা হতে পারে, ফ্যানের যে সমস্যাটা, আমার মনে হচ্ছে ফ্যানের সাউন্ড আপনাদের শুনতে পাচ্ছেন এক্সট্রা, এই সাউন্ডটা থাকবে না। এই সাউন্ডের একটা ব্যবস্থা করবো। ফ্যানটা আমার থেকে অনেকটা দূরে, যার কারণে ফ্যানের একটা এক্সট্রা সাউন্ড আসতেছে। হ্যাঁ, এই সাউন্ডটা থাকবে না, চিন্তা করার দরকার নাই। আমরা উদাহরণ 3 নম্বরটা একটু সলভ করে। হ্যাঁ, আচ্ছা, উদাহরণ 3-এ বলছে, পুরোটা মুছতে পারলে ভালোই তো। আচ্ছা, পুরোটাই মুছে দেয়। হ্যাঁ, পুরোটাই মুছে দেয়, একটু অপেক্ষা করেন, আমি একটু ভালো ইয়ে নিয়ে আসছি। হ্যাঁ, এটা দিয়ে মুছলে পরে লেখা যাবে না আর বোর্ডে। 1 মিনিট একটু অপেক্ষা করেন। ঠিক আছে, 1 মিনিট, 1 মিনিট জাস্ট অপেক্ষা করেন, 1 মিনিট। হ্যাঁ,
ওকে, আসেন আমরা ক্লাস করি আমাদের উদাহরণ নম্বর 3। হ্যাঁ, উদাহরণ 3। উদাহরণ 3 আমাদের দেখেন, উদাহরণ 3-এ বলছে tan a ইকুয়াল টু যদি 4/3 হয়, দেখেন tan a ইকুয়াল টু 4/3 হলে a কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো, এটা আমাদের প্রশ্নে বলছে। ঠিক আছে, এখন খেয়াল করেন tan ইকুয়াল টু 4/3 হইলে পরে, তাহলে দেখেন আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, এইটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, এই সমকোণী ত্রিভুজের এইটা সমকোণ, এইটা আমাদের সেই এ কোণ, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের সেই এ কোণ। দেখেন আমাদের এখানে কোন কোণটা আছে, এ দেওয়া আছে, তাই আমরা এটাকে ধরে নিলাম এটা হচ্ছে এ কোণ। ঠিক আছে, এখন আমাদের বলছে যে tan a ইকুয়াল টু 4/3, তাহলে দেখেন আমরা লিখতে পারি দেওয়া আছে tan a ইকুয়াল টু 4/3। দেখেন আমরা tan মানে শিখেছিলাম প্যারা লম্বা ভূত, বা tan মানে আমরা লিখতে পারি লম্ব বাই ভূমি, তাই না? তাহলে এখানে দেখেন 4 আছে, 4টা তাহলে কি হবে, লম্বের মান না, আর নিচে 3 আছে, 3টা তাহলে কিসের মান, ভূমির মান। তাহলে লম্বের মান পাইছি, ভূমির মান পাইছি। তাহলে এবার বলেন এটা যদি সমকোণ হয় এটা কি হবে, এটা হবে অতিভুজ। এইটা যদি এ কোণ হয় এইটা কি হবে, এটা হবে লম্ব, আর এইটা হবে ভূমি। তাহলে দেখেন আমাদের এইখানে লম্ব কত, লম্বের মান দেওয়া আছে 4, লম্বের মান কত দেওয়া আছে 4, ভূমির মান কত দেওয়া আছে, ভূমির মান দেওয়া আছে হচ্ছে 3, ভূমির মান কত দেওয়া আছে, ভূমির মান দেওয়া আছে হচ্ছে 3। তাইলে এবার একটু খেয়াল করেন, ভূমির মান যেহেতু 3, লম্বের মান যেহেতু 4, অতিভুজের মান বের করতে হবে না, অতিভুজের মান তো বের করতে হবে। তাহলে অতিভুজের মান বের করার উপায়টা কি, কেবলই আমরা পিথাগোরাস সাহেবের উপপাদ্য শিখেছি। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজ ইকুয়াল টু রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই না? পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজ ইকুয়াল টু কি, রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এইখান থেকে আমাদের লেখা যায় রুট ওভার লম্বের মান হচ্ছে 4, তাহলে 4 এর উপর স্কয়ার প্লাস ভূমির মান 3, তাহলে 3 এর উপর স্কয়ার, তাহলে 16 প্লাস 9 রুট ওভার 25 মানে 5। তাহলে আমরা অতিভুজের মান কত পেলাম, অতিভুজের মান হচ্ছে 5। তাহলে অতিভুজের মান আমরা পেয়ে গেছি। এখন দেখেন এ কোণের বলছে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত, তাহলে tan এর মান দেওয়া আছে, cot এর মান অটোমেটিক বের করা যায় না, cot এর মান তো অটোমেটিক বের করা যায়। তাহলে আমরা লিখলাম cot a ইকুয়াল টু, আমরা জানি tan এর উল্টাটা, tan যদি 4/3 হয় cot হবে 3/4। এবার sin এর মান যদি আমরা বের করতে চাই, sin a, আমরা জানি sin এর ক্ষেত্রে সূত্রটা কি, সাগরে লবণ অতি, সাগর মানে sin, লবণ মানে লম্ব, লম্বের মান কত 4, আর অতি মানে কি অতিভুজ, অতিভুজের মান কত বের করছি 5, তাহলে 4/5, sin a মানে 4/5। তাহলে sin এর উল্টা কি cosec না, তাহলে cosec a ইকুয়াল টু লেখা যায় 5/4, উল্টাটা, এটা যদি 4/5 হয় cosec এরটা কি হবে 5/4। তাহলে cos এরটা কি হবে বলেন তো, cos এরটা কি হবে, cos কি হবে বলেন, cos এরটা হবে হচ্ছে কবরে ভূত অনেক, কবরে ভূত অনেক মানে কি ভূমি, ভূমির মান কত 3,
অনেক মানে কি অতিভুজ, অতিভুজের মান কত 5, তাহলে cos এর মান যদি 3/5 হয় তাহলে sec এর মান কত হবে বের করেন। cos এর উল্টা কি sec না, তাহলে cos এর মান যদি 3/5 হয় sec এর মান কি হবে অ্যানসার করেন। sec এর মান কি হবে বলেন, sec এর মান হবে আমাদের গুড, sec এর মান হবে 5/3, তাহলে sec এর মান কি হবে 5/3, ঠিক আছে। তাহলে এইটা গেল আমাদের হচ্ছে কি অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত, অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত, ঠিক আছে। আচ্ছা ওকে, এইটা হচ্ছে আমাদের উদাহরণ 3। উদাহরণ 3 যে পারবে, উদাহরণ 3 যে পারবে সে জেনারেল ম্যাথের 9.1 অনুশীলনের 2 নম্বর অঙ্ক পারবে, ঠিক আছে। সে 2 নম্বর অঙ্ক পারবে, ওকে। যে 3 পারবে উদাহরণ সে 2 নম্বর অঙ্কটাও পারবে। চলো 2 নম্বর অঙ্কটা আমরা শিখি, 2 নম্বর অঙ্কটা শিখি, ঠিক আছে। অনুশীলনী 9.1 এর 2 নম্বর। একটা অঙ্ক শিখলে আমরা 10টা অঙ্ক পারবো, ঠিক আছে। আমি একটা অঙ্ক করালাম, আপনাদের আরেকটা অঙ্ক বোঝাবো, এরপর আরেকটা অঙ্ক আপনাকে বাড়ির কাজ করতে দেব, আপনি ওই টাইপের থেকে আরো 10টা অঙ্ক নিজে তৈরি করে অঙ্ক করতে পারবেন এখন, ঠিক আছে। আপনাকে এই কোয়ালিটিতে নিয়ে যেতে পারবো যে আপনি নিজে বাসায় অঙ্ক তৈরি করে তারপরে নিজে করতে পারবেন, ঠিক আছে। নিজেই অঙ্ক তৈরি করবেন, নিজেই প্রশ্ন বানাতে পারবেন, নিজেই অঙ্ক করতে পারবেন, এবং এর থেকে মজার আর কিছু নাই, ঠিক আছে। নিজে যখন অঙ্কটাকে নিজেই বানাইতে পারবো, নিজেই প্রশ্ন করতে পারবো এবং নিজেই তার উত্তর করতে পারবো, ঠিক আছে। আচ্ছা এবার আসেন আমরা অনুশীলনের 9.1 এর 2 নম্বর অঙ্ক দেখেন। আমাদের বলছে 9.1 এর 2 নম্বর অঙ্ক, হ্যাঁ আমাদের কিছু চেঞ্জ করা লাগে না, আমরা আবার খুব ভালো মানুষ, ঠিক আছে। আমাদের কিছু তেমন চেঞ্জ করতে হয় না, জাস্ট মানগুলো চেঞ্জ করে দিলেই হয়, হ্যাঁ। দেখেন আমাদের বলছে 2 নম্বর অঙ্কে বলছে sin a equal to কত বলছে 3/4 হইলে পরে, হ্যাঁ 3/4 হলে এই কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। তাহলে আমাদের এবার কি দেওয়া আছে sin a equal to 3/4, sin a equal to 3/4, ঠিক আছে। তাইলে এইবার আসেন এই অঙ্কটা আমরা সলভ করি, এই অঙ্কটা আমরা সলভ করি। আসেন চলো, সাইন মানে কি সাগরে লবণ অতি, তাহলে সাগরের লবণ, লবণ মানে লম্ব, উপরেরটা তাহলে কি লম্ব, 4 মানে অতি মানে অতিভুজ, নিচেরটা তাহলে কি অতিভুজ। তাহলে সাগরের লবণ অতি, এই যে ছন্দটাকে শেখাইছি, লম্বের মান আমাদের কত 3, এই লম্বের জায়গায় আমরা কত বসাইতে পারি 3 বসাইতে পারি, অতিভুজের জায়গায় আমরা কত বসাইতে পারি 4 বসাইতে পারি। কিসের মান জানা নাই, ভূমির মান জানা নাই। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা ভূমির মান বের করে ফেলতে পারি না, ওই যে একটু আগে একটা সূত্র লিখে দিছি, ভূমি ইকুয়াল টু লেখা যায় রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। একমাত্র মনে রাখবেন, একমাত্র অতিভুজ বের করার সময় এখানে লম্ব আর ভূমির মাঝখানে প্লাস হবে, আর ভূমি বের করার সময় অতিভুজের থেকে লম্ব মাইনাস, লম্ব বের করার সময় অতিভুজের থেকে ভূমি মাইনাস, মানে অতিভুজ সামনে থাকবে, অতিভুজ সামনে থাকবে। যখন লম্ব বের করবো তখন ভূমি মাইনাস হবে, যখন ভূমি বের করবো তখন লম্ব মাইনাস হবে, বুঝা গেছে। এই যে একটা জিনিস, তাহলে ভূমি বের করতেছে যেহেতু অতিভুজের মান কত 4 না, 4 এর উপরে স্কয়ার, লম্বের মান কত 3 না, মাইনাস 3 এর উপরে স্কয়ার, তাহলে 16 মাইনাস 9 রুট ওভার 7, এটাই হচ্ছে আমাদের কি, এটাই হচ্ছে আমাদের ভূমি রুট ওভার 7। তাহলে দেখেন সাইন এর মান 3/4 দেওয়া আছে, সাইন এর মান 3/4 দেওয়া আছে, তাহলে কসেক এর মান আমরা কত পাইতে পারি 4/3, 4/3 উল্টা না,
cosec এর মান কি উল্টা না? sin এর মান যদি আমাদের 3/4 থাকে cosec কি উল্টা না? 4/3। তাহলে এবার cos এর মান বের করতে, cos এ cos মানে আমরা জানি কবরে ভূত অনেক, কবরে মানে cos, ভূত মানে ভূমি, ভূমির মান কত? √7, √7। ভূত অনেক, অনেক মানে অতিভুজ, অতিভুজে 4, তাহলে √7/4। cos এ যদি √7/4 হয় এবার অ্যান্সার করেন তো sec a মানে কি হবে? এটা আপনারা অ্যান্সার করেন, আপনারা পারবেন। এরপরে দেখেন tan a ইকুয়াল টু কত? tan a ইকুয়াল টু কত? tan a, ঠিক আছে? tan মানে কত? টেরা লম্বা ভূত, লম্বের মান 3, ভূতের মান ভূমির মান √7। tan a লম্বের মান কত? 3, ভূমির মান √7। টেরা লম্বা ভূত, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই ভূমি, ঠিক আছে? tan এর মান যদি লম্ব বাই ভূমি হয় মানে 3/√7 হয়, তাহলে cot এর মান কত হবে? cot এর মান কত হবে? জাস্ট উল্টা না, √7/3, √7/3। আর cos এর মান যদি √7/4 হয় তাহলে sec এর মান হবে 4/√7, 4/√7। বোঝা গেল? এই হচ্ছে আমাদের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত। সেট কুইন হাবিবা বলেছে স্যার আপনি অনেক সুন্দর করে বোঝান। থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। আমরা আর অল্প একটু করব, হ্যাঁ? এবার একটা অঙ্ক আমি বাড়ির কাজ দেব। আমরা একটা করাইলাম, আমরা এই টাইপেরই একটা এখন বাড়ির কাজ দিব, হ্যাঁ? দেখি কে কতটুকু পারে। আমরা তো